জীবন বড় অদ্ভুত এবং বিচিত্রময়। এর পেছনের বড় কারণ হচ্ছে বয়স। কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বয়সও বেড়ে যায়। আর বয়সের সাথে সাথে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয়। চাওয়া পাওয়া, ইচ্ছে, শখ, পূর্ণতা সব কিছুই। ধরুন, এখন আপনার চমৎকার একটা জায়গায় যেতে ইচ্ছে করে, ভালো একটা পোশাক পরতে ইচ্ছে করে, পছন্দের খাবার খেতে ইচ্ছে করে। হয়তো এখন আপনার সীমাবদ্ধতার কারণে সেগুলো সম্ভব হচ্ছে না, কিন্তু একটা সময়ের পর গিয়ে দেখবেন সেই জিনিসগুলো অফুরন্ত পাওয়ার পরেও এখনকার মতো সেই উৎফুল্লতা, সেই আনন্দ, সেই উচ্ছ্বাস, এই ব্যাপারগুলো হয়তো তেমন একটা থাকবে না। তখন হয়তো আপনার আলমারি ভর্তি শাড়ি গহনা থাকবে, টেবিলে সুসজ্জিত থাকবে হরেক রকম নামি দামি খাবার, পৃথিবীর আশ্চর্যময় সুন্দর জায়গাগুলোতেও হয়তো আপনি যেতে পারবেন। কিন্তু আজকের যে আনন্দ, আজকের যে ভালো লাগা, এই ব্যাপারগুলো হয়তো সেদিন থাকবে না। আর থাকলেও অনেকটাই কমে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চাওয়ার ধরন যেমন বদলায়, তেমন বদলে যায় অনুভূতির গভীরতাও। তাই মানুষের আসলে সময় থাকতেই নিজের শখ কিংবা ইচ্ছেগুলো পূরণ করার যথাসাধ্য চেষ্টা করা উচিত। আমরা সবসময় ভাবি যে সময় আছে, একদিন হবে। হ্যাঁ, একদিন হয়তো হবে। তবে সেই হওয়া আর আজকের হওয়ার মাঝে অনেকটাই পার্থক্য থেকে যায়। আনন্দের জায়গাটাতে পার্থক্য থাকে, প্রাপ্তির জায়গাটাতে পার্থক্য থাকে, কিংবা আজকের না পাওয়ার দুঃখবোধটুকু হয়তো আলাদা। আমরা যে সময়ের জন্য তীব্রভাবে অপেক্ষা করি, আমাদের আট পৌরে জীবনে সেই স্বাচ্ছন্দ্যময় অবসর কখনোই আসে না। দায়িত্ব আর নানা রকম ব্যস্ততার ভিড়ে একসময় জীবনের মানে বদলে যায়। তাই আজকেও যা আছে, যতটুকু আছে তা দিয়ে চেষ্টা করুন নিজের শখ পূরণ করার, ইচ্ছেগুলোর মূল্য দেওয়ার। কারণ আজকের সুন্দর মুহূর্তগুলোই একদিন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দময় স্মৃতি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকের নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি আমার সমস্ত আপুরা খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যদিও আমি এখন ঢাকায় আছি, তবে যে ফুটেজগুলো এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার গ্রামের বাড়িতেই। সকালবেলা উঠেই আজকে আমরা বাইরে বেরিয়েছি। নাস্তা পর্বটা শেষ করে চলে এসেছি আমাদের এখানে ছোট্ট একটা মফস্বলের মতো রয়েছে। এই এলাকাটার নাম হচ্ছে মুলাদি। যারা বরিশালের বা আমার এলাকা থেকে দেখছেন তারা তো অবশ্যই চিনেন। ছোটখাটো বলার একটা কারণ রয়েছে, কারণ আমরা যারা ঢাকায় থাকি তারা তো আমরা বাংলাদেশের রাজধানীতে থাকি, তাই বড় বলতেই পারি। আর আমাদের বরিশালের মধ্যে এই শহরটা কিন্তু খুব ছোট হলেও অনেক সুন্দর এবং অনেক উন্নত। তো সবাই মিলে এসেছিলাম, আমাদের এখানে একটা জমি রয়েছে সেটা দেখার জন্য। আপনাদের কিন্তু সেটা দেখিয়েছি কথা বলতে বলতে। জমিটা কেনার পরে আমার আর দেশে আসা হয়নি, তাই বলতে পারেন আমি এসেছিলাম দেখার জন্য। আর এখানে সুন্দর সুন্দর ফল গাছও কিন্তু লাগিয়েছে। যেহেতু এখানে কেউ থাকে না বা গাছের যত্ন করা পরিচর্যা করার কোনো লোক নেই, তাই গাছগুলো অনেকটাই ঝিমিয়ে গেছে। তারপরেও যতটুকু সম্ভব মাশাআল্লাহ গাছে কিন্তু ভালো ফল দিয়েছে, কলা গাছে কলাও ধরেছে, আবার দেখলাম মালটা গাছে মালটাও হয়েছে। তো সেখানে খুব বেশি সময় ছিলাম না, যতটুকু সময় ছিলাম ভালোই লেগেছে। এরপর চলে এসেছি একটা রেস্টুরেন্টে, সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। এরপর একটা বার্থডে কেক নিয়ে চলে গেছি বাসায়, কারণ এই কেকটা ছিল আমার ছেলের জন্মদিন উপলক্ষে। কারণ মেয়ের জন্মদিন তো বাসায় করেছিলাম, যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছি তেমন একটা কিছুই করিনি, জাস্ট একটা কেক কেটে সবাই মিলে আনন্দ করেছে। যেহেতু আমার ছেলে এবং মেয়ে দুজনের জন্ম তারিখ কিন্তু একই মাসে, হয়তোবা কয়েকদিনের ডিস্টেন্স, তাই আমি সবসময় চেষ্টা করি ওদের জন্মদিন একসঙ্গে পালন করার জন্য। তবে এবার সেটা কিন্তু করিনি, মেয়ের জন্মদিনটা আলাদা করেই করেছি। আর ছেলের জন্মদিনের জন্য ছেলে খুব বায়না ধরেছিল যে আম্মু আমারটা তেমন কিছু করতে হবে না, জাস্ট একটু ফ্রেন্ড সার্কেল ডাক দিয়ে তারপর ওদেরকে খাইয়ে দিব। কিন্তু আমি যেহেতু ঢাকায় ছিলাম না, সেটা কিন্তু আর হয়নি। তাই বাসায় বসে নিজেদের মতোই একটু কেক কেটেছি। এরপর চলে এসেছি আমার একটা চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে।
মাত্র দুদিনের জন্য গ্রামে গিয়েছি। সেখানে গিয়ে দেখলাম ভাইয়ের বিয়ে। তবে আমি কিন্তু সেরকম কোনো আয়োজন নিয়েই যাইনি। বিয়েবাড়িতে যাওয়ার জন্য মানুষের কিন্তু নানা রকম প্রস্তুতি থাকে। তবে আমাদের সেরকম কোনো প্রস্তুতিই ছিল না। শীতের দিনে যাচ্ছি, শীতের কাপড়-চোপড়ই বেশি করে নিয়ে গিয়েছি। তো যা কিছু ছিল সেটা নিয়েই কিন্তু বিয়েবাড়িতে উপস্থিত হয়েছি। আর সেটাও কিন্তু সমাজ রক্ষার কারণে। কারণ আমরা গ্রামের মানুষগুলো কিন্তু সমাজ নিয়েই বসবাস করি। তাই সবার মন রক্ষা করেই আমাদেরকে চলতে হয়। তাই বলতে পারেন তাদের ভালোবাসার জন্য বা তারা এত করে যেতে বলছিল তাই এখানে আসা। তবে আমি এখানে বিয়েবাড়িতে এসেছি। তবে খেতে কিছুই পারিনি। কারণ আমার খাওয়া একদমই নিষেধ আছে। তারও একটা যথেষ্ট কারণ আছে। ইনশাআল্লাহ পরবর্তীতে বলে দিব। বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু আমি একেবারেই কোনো প্রকার কার্বোহাইড্রেট নিচ্ছি না। তাই বুঝতেই পারছেন আমার কোনো প্রকার বিয়েবাড়ি বলেন, কোনো অনুষ্ঠান বলেন, কোনো দাওয়াতই আমার জন্য ঠিক নয়। তো তারপরেও ওই যে বললাম মন রক্ষা করার জন্যই কিন্তু সেখানে গিয়েছিলাম। তো আর খুব বেশি কিন্তু গ্রামের কোনো ফুটেজ আমি নেইনি। কারণ গ্রামে গিয়েছিলাম বেড়াতে। আমার কাছে মনে হয়েছে আমার কাছে বেড়ানোটাই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমি ভিডিও করব ওরকম কোনো মন মানসিকতাও ছিল না। তারপরও যতটুকু চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর অবশেষে আজকে এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গ্রাম থেকে বিদায় নেওয়ার। যদিও বিদায় মুহূর্তটা অনেক কষ্টের, তাও আবার নিজের গ্রাম থেকে। খুব খারাপ লাগছিল, যদিও কাউকে বুঝতে দিচ্ছিলাম না। কারণ ছেলেমেয়েরা সঙ্গে রয়েছে। আমার কিন্তু খুব কান্না পাচ্ছিল। কাউকে বোঝাতে পারি না যে আসলে কতটা কষ্ট হয়। তবে একটা দিক থেকে ভালো লেগেছে যে আমার সঙ্গে আমার ভাইয়ের বউ এবং ভাইয়ের মেয়েটা এসেছে। এইজন্য অনেকটাই ভালো লাগছিল। একটা সময় খুব বেশি মন খারাপ হতো। বিশেষ করে যখন মা বেঁচে ছিল। মা-বাবাকে ফেলে আসাটা প্রতিটা সন্তানের জন্যই অনেক কষ্টের, অনেক যন্ত্রণার। এ কথা হয়তোবা প্রতিটা সন্তানই বুঝবে। এটা আসলে নতুন করে বলার কিছু নেই। আমারও ঠিক তেমনটাই লাগছিল। যখন বাড়ি থেকে বিদায় নিচ্ছিলাম, তখন আসার সময় আমার মায়ের কবরটা পথে পড়েছে। খুব বেশি মিস করেছি আর মাকে বলে এসেছি, জানি না আবার জীবিত অবস্থায় এই গ্রামে ফিরবো কিনা। কারণ মানুষের মৃত্যু কখন আসে, কিভাবে আসে তা বলা যায় না। আর আমরা তো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন কিন্তু আমাদের জীবনের আরও নিরাপত্তাহীনতায় ভুগি। যাই হোক, অবশেষে আমি কিন্তু লঞ্চে চলে এসেছি এবং এখানে এসে সবাই মিলে একটু দুষ্টামি করছিল। বাচ্চারা এসে লঞ্চের সামনে বেলকনিতে দাঁড়িয়েছিল আর ওরা এখানে বসে খাওয়া-দাওয়া করছিল। আর আমাদের নদীটা কত সুন্দর সেটা কিন্তু আপনাদেরকে একটু, একটু করে দেখানোর চেষ্টা করছি। আর নদীর এই পরিবেশটা এই মুহূর্তে কিন্তু অনেক সুন্দর। শুধু নদী কেন বলছি, গ্রামের দিনে সবথেকে সুন্দর মুহূর্ত হচ্ছে শীতকাল। কারণ এই সময়টায় না থাকে বৃষ্টি, না থাকে কোনো পানি। যদিও পানির সময়টাও আমার কাছে ভালো লাগে, তবে নদীটা কিন্তু একদম শান্ত। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। একটা ডিঙি নৌকা আসছে। বলতে পারেন অনেক বছর পরে আমি এই ডিঙি নৌকা দেখলাম। তাও একটা মহিলা এই দাঁড় টানছে। দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তাই তো আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। আর নদীটার কি সুন্দর অপরূপ দৃশ্য। এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ। একদিকে মনটা তো অনেক খারাপ লাগছিল, আর অন্যদিক থেকে এই দৃশ্যটা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছিল। যিনি দাঁড় টানছিল তিনি কিন্তু একজন নারী। নারীরা চাইলে সবই পারে। সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। তো অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে সন্ধ্যা নেমে এলো। ভেবেছিলাম সন্ধ্যা হওয়ার আগেই হয়তোবা এই ঘাট থেকে লঞ্চটা ছেড়ে দিবে। না, অনেক সময় অপেক্ষা করার পরে প্রায় যখন 7:30 বেজেছে তখন আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। বরাবরই লঞ্চ জার্নি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদিও আমাদের দেশে মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যেই এখন ঢাকা থেকে বরিশাল আসা যায়। তারপরেও আমি সবসময় লঞ্চে যাতায়াত করার চেষ্টা করি। কেন জানি না আমার কাছে লঞ্চ জার্নি অনেক বেশি ভালো লাগে। বছরে ১ আধবার হয়তো বাড়িতে যাই, কখনো, কখনো তো সেটাও যাওয়া হয় না। আর সেটাও গাড়িতে। আমি গাড়িতে চড়াটা একদমই পছন্দ করি না। যারা কখনো লঞ্চ ভ্রমণ করেননি, তারা হয়তোবা এর ফিলটা বুঝবেন না। আমি জানি যারা লঞ্চ ভ্রমণ করেননি তাদের কিন্তু একটা শখ থাকে লঞ্চে ওঠার। তবে এই সিজনটায় আপনারা কিন্তু গ্রামে ঘুরতে যেতে পারেন। তাও লঞ্চ ভ্রমণ করে। যাদের অনেক বেশি ভয় থাকে লঞ্চে ওঠার জন্য, যে নদীতে কি না কি হয়ে যায়, তারা এই সিজনে লঞ্চ ভ্রমণটা অবশ্যই করে নিতে পারবেন। তো অবশেষে আমি বাসায় চলে এসেছি। এসেই দেখুন কি অবস্থা আমার বাসার।
এগুলো দেখে কার মাথা ঠিক থাকে? আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। বাসা থেকে যখন গিয়েছি অনেক কাপড়-চোপড় ক্লিন করে রেখে গেছি। আর সেগুলোই এখন এলোমেলো অবস্থায় আপনাদের ভাইয়া বেলকনি থেকে এনে রেখেছিল। আর বেলকনিটার অবস্থাও অনেক খারাপ হয়েছিল। আমার গাছগুলো সব শুকিয়ে পাতাগুলো একদম মরে গেছে। আসলে নিজে যদি ২-১ দিনের জন্য বাসা থেকে বের হয়ে যাই, তখন আমার সব শখের জিনিসগুলো এভাবেই নষ্ট হয়ে যায়। আর এগুলো দেখে সত্যি ভীষণ খারাপ লাগছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আগে এসে রান্না করব নাকি বাসা গোছাবো? তারপরে কিন্তু অফ ক্যামেরা আমি একটু, একটু করে বাসা গোছাতে শুরু করলাম। আর সকালবেলা এসে বাহির থেকে নাস্তা আনিয়েছি। কারণ এখন কোনো মতেই সকালবেলা নাস্তা বানানো সম্ভব না। এই কলাগুলো আমি কিন্তু আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা অরিজিনাল দেশি সবরি কলা। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো কি করব? আমি শুধুমাত্র একটা কলা খেয়ে নিয়েছিলাম। এরপরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এরই মধ্যে মাছটাও কিন্তু ভিজে গেছে, তো আমি সেটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে হঠাৎ করে যখন বাসায় আসি কোনো জায়গা থেকে, তখন সবকিছুই কেমন যেন এলোমেলো লাগে। আর দেখবেন মাথাটাও ঘুরতে থাকে। আর সারারাত এমনিতেও লঞ্চে কিন্তু খুব একটা ঘুম হয় না। যতই আমরা কেবিনে থাকি, তারপরেও আমাদের ঘুমটা কিন্তু কখনোই হয় না। তাই আমারও মাথাটা খুব ঝিমঝিম করছিল। আর ভাবছিলাম কখন আমি রান্নাটা শেষ করব। আর কখন আমি একটু বিছানায় কাঁথাবো। কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়। কারণ আমার বাসার যে অবস্থা, এগুলো না গোছানো পর্যন্ত আমার তো শান্তিতে ঘুমও আসবে না। কথা বলতে বলতে ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, তাদের সবাইকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে, তাহলে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভিডিওটি দেখা শেষ করে ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এক এক করে আমি কিন্তু রান্না করে নিচ্ছিলাম। ডালটা কিন্তু প্রথমেই বসিয়ে দিয়েছি। কারণ আমার যে ভাইয়ের মেয়ে আসছে বা ভাইয়ের বউ, এদের কিন্তু ডাল ছাড়া একদমই চলে না। এদের আর কিছু লাগুক আর না লাগুক, ডালটা কিন্তু দিতেই হবে। এছাড়া ইদানিং আমার ছেলেটাও ডাল কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর ডাল রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, বিশেষ করে আমার কাছে। কারণ ডাল যত বেশি জাল করা হয়, তত বেশি ডালের টেস্টটা বেড়ে যায়। তো আমি যখন রান্না করি তখন এক চুলার মধ্যে প্রথমে ডাল বসিয়ে দেই, আর অন্য চুলায় সব কিছু রান্না করে ফেলি। তো আজকে এসে রান্না করলাম ডাল, আর হচ্ছে পাতাকপি ভেজে নিয়েছি, বেগুন ভেজেছি, আর হচ্ছে রুই মাছ রান্না করব। আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন, আপু আপনার বাড়ি বরিশাল কোথায়? আমার বাড়ি বরিশাল মুলাদির কাছেই, মানে মুলাদির আশপাশেই বলতে পারেন। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। রান্না করতে করতে আমার মিষ্টি কয়েকজন আপুর নাম নিয়ে নিচ্ছি। ফাতাহ ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো মিষ্টি আপু। ওয়ালাইকুম আসসালাম ফাতেহা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। বিক্রমপুর ফ্যামিলি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাল্লাহ, খুব ভালো লাগলো গ্রামের পরিবেশ। ধন্যবাদ আপু, সত্যি গ্রামের পরিবেশ অনেক সুন্দর। যতই শহরে থাকি, গ্রাম আমাদের কাছে অনেক প্রিয়। আমার মনে হয় গ্রাম আমাদের কম বেশি সবারই ভীষণ ভাল লাগে। সঞ্জিদাস পেইন্টিং আইডি থেকে একজন আপু লিখেছেন, মাশাল্লাহ অসাধারণ, আমিও গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। ধন্যবাদ আপু, এই সিজনটাই হচ্ছে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার মোক্ষম সময়। কারণ এখন শীতের দিনেই কিন্তু গ্রাম সব থেকে বেশি ভালো লাগে। যারা যারা এখনো গ্রামে যাননি, তারা চট করে গ্রাম থেকে ঘুরে আসুন, দেখবেন মন মানসিকতা সবকিছুই ভালো হয়ে গেছে। গ্রাম মানেই হচ্ছে একটা মনোমুগ্ধকর পরিবেশ। রান্না করতে করতে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, টেবিলের উপর খাবার রেখে খাওয়া হয়, কিন্তু কখন টেবিল খাওয়া হয়? ধাঁধার সঠিক উত্তর ছিল ভেজিটেবল। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন, তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নাসরিন, যদিও আপুর নাম হচ্ছে হাবিবা। হাবিবা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়?
আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমার কিন্তু রান্নার পর্ব প্রায় শেষ প্রান্তে। গ্রাম থেকে এসে এত দ্রুত রান্না করেছি কি বলবো। আর রান্না তো আমার একদমই আজকে করতে ইচ্ছে করছিল না, কারণ বাবার বাড়িতে গিয়ে একটু তো অলস ছিলামই, কারণ তেমন একটা কাজ তো করতে হয়নি। তাই এই ২-৩ দিনে একটু অলস হয়ে গিয়েছিলাম। আজকে হুট করে এসে যখন রান্না করছিলাম একদমই ভালো লাগছিল না। কি করার, নিজের সংসারে তো আবার ফিরে এসেছি, তাই কাজ তো করতেই হবে। তো এরই মধ্যে কিন্তু গোসলটা সেরে নিয়েছি। এরপর ভাবলাম গরম গরম খাবার পরিবেশন করে দিই। সবাই তো একটু টায়ার্ড হয়ে আছে। লঞ্চ জার্নি যতটা মজার তার থেকে বেশি হচ্ছে একটু মাথা ঘোরে। যখন লঞ্চ থেকে নেমে যাই তখন ওই যে লঞ্চের যে একটা ঝাঁকুনি থাকে সেটা কিন্তু রয়েই যায়। তো যাই হোক, দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।